জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক কিছুক্ষণের মধ্যে। যোগ দিচ্ছে বিএনপি, দ্রুত রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি। 17 বছর কারাবাসের পর মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ফুলের শুভেচ্ছায় বরণ করলেন নেতাকর্মীরা। আন্তর্জাতিক আদালতে সীমান্ত হত্যার বিচার দাবি। আর কোনো লাশ পড়লে বরদাস্ত নয়, হুঁশিয়ারি সার্জিসের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জুলাই ঘোষণাপত্র প্রণয়নের প্রস্তুতির অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় এই বৈঠক শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেয়া এক বার্তায় বলা হয়েছে, এই বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এর আগে গত 29 ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র প্রকাশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এবছরের শেষ দিন 31 ডিসেম্বর ওই ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচিও দেয় তারা। এরই মধ্যে প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামী, নারী সংগঠন, শিক্ষক সংগঠন, বিভিন্ন স্টেক হোল্ডার এবং ছাত্রদের সাথে কথা বলেছে অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার ডাকে সর্বদলীয় বৈঠকে অংশ নেবেন। দেশের অস্থিরতা ঠিক করার জন্য যত দ্রুত সম্ভব রাজনৈতিক শক্তির হাতে ক্ষমতা হস্তান্তর জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাড্ডা এলাকায় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ পরিবারকে বিএনপির পক্ষ থেকে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। প্রত্যেক শহীদ পরিবারের অন্তত একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান বক্তারা। বাংলাদেশ নিয়ে ভারত ধারাবাহিকভাবে অপতথ্য প্রচার করছে অভিযোগ করে রিজভী বলেন, অপতথ্য প্রচার করে লাভ না হওয়ায় ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে। অভিযোগ করেন, পাচার করা টাকা দিয়ে শেখ হাসিনা পরিবারের সদস্যদের পৃথিবীকে স্বর্গ বানিয়ে দিয়েছে। অবাধ সুষ্ঠু নির্বাচনের যে পথ শেখ হাসিনা বন্ধ করে দিয়েছে, অন্তর্বর্তী সরকারকে তা খুলে দিতে আহ্বান জানান রিজভী। সব মামলায় খালাস পাওয়ায় 17 বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুর 1:45টায় মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়ে আসেন তিনি। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী লুৎফুজ্জামান বাবরকে স্বাগত জানান। নেতাকর্মীদের ফুলের ভালোবাসায় সিক্ত হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। গত মঙ্গলবার চট্টগ্রামে আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করে। এই রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সকল মামলার থেকে খালাস পান। ফলে বাবরের কারামুক্তিতে আর কোনো বাধা নেই। 2007 সালের 28 মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দ্বন্দ্ব হয়। এর মধ্যে 2টি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। তবে গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান তিনি। এদিকে বাবরকে স্বাগত জানাতে কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করেন নেতাকর্মীরা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ছাত্র জনতার পদযাত্রা পণ্ড করে দিয়েছে পুলিশ। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা শুরু করে ছাত্র জনতা। পদযাত্রাটি শিক্ষা ভবনের সামনে পৌঁছলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে ছাত্র জনতার ধস্তাধস্তি হয়। ছাত্র জনতার পুলিশের ব্যারিকেড ভাঙতে চাইলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় ছাত্র জনতার ওপর জলকামান নিক্ষেপ করা হয়, আহত হয় বেশ কয়েকজন। লক্ষ্মীপুরে ডাক্তার ফয়েজ আহমেদকে গুলি করে ছাদ থেকে ফেলে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সহ 41 জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। নিহত পরিবারের সদস্যরা আজ ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে এই অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, র্যাবের সাবেক কর্মকর্তা বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান এবং র্যাব 11-এর সাবেক সিইও তারেক সাইদ মোহাম্মদ। অভিযোগে বলা হয়, 2013 সালের 13 ডিসেম্বর রাতে পূর্ব পরিকল্পিত ভাবে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র সজ্জিত হয়ে র্যাবের একটি স্টিকারযুক্ত গাড়িতে করে ফয়েজ আহমেদের বাসায় যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সে সময় তারা বাসার লোহার গেট ভেঙে ফেলেন এবং ডাক্তার ফয়েজ আহমেদকে ভবনের ছাদে নিয়ে গুলি করে নিচে ফেলে দেয়। পরিবার বলছে, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এবং পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। সুষ্ঠু বিচার পেতে তারা ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, বাংলাদেশের যত নাগরিককে সীমান্তে হত্যা করা হয়েছে তার বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে।
কুড়িগ্রামে মার্চ ফর ফেলানি কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সীমান্তে যদি ফেলানির মতো আর কোনো ভাই বোনের লাশ ঝুলে থাকে তবে লং মার্চ করে কাটা তার ভেদ করে যাবেন। জানান, নতুন বাংলাদেশের ছাত্র জনতা নতজানু পররাষ্ট্রনীতি মানবে না। হুঁশিয়ারি দেন, আগামীতে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক না কেন তারা যদি ক্ষমতা আঁকড়ে ধরার কোনো দেশের দালালি করে তাহলে তাদের পরিণতি হবে শেখ হাসিনার মতো। কর্মসূচিতে সীমান্তে মরণাস্ত্রের ব্যবহার বন্ধ, শহীদ ফেলানির নামে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আবাসিক ভবনের নামকরণ, সাম্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ ও কুড়িগ্রামের চাঞ্চল্যকর চরাঞ্চলের জীবন জীবিকার উন্নয়নে নদী সংস্কারের 5 দফা দাবি জানান সার্জিস আলম। আমরা আর বাংলাদেশের সীমান্তে কোন লাশ দেখতে চাই না। আমাদের বাংলাদেশের যত নাগরিককে ওই সীমান্তে লাশ করা হয়েছে তাদের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করতে হবে। আমাদের সীমান্তে যে মরণঘাতী অস্ত্রগুলো ব্যবহার করা হয়, চুক্তির মাধ্যমে সকল প্রকার মরণঘাতী অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করতে হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, রবিবার থেকে গাজায় শুরু হচ্ছে বহু প্রত্যাশিত যুদ্ধবিরতি। উচ্ছ্বাস আর স্বস্তি ছড়িয়েছে গাজা আর ইসরায়েলে। একে স্বাগত জানালেও কৃতিত্ব দাবি করেছেন ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় থাকা যুক্তরাষ্ট্রের নতুন আর বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। 15 মাসে 45,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যার পর বুধবার দখলদার ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মতি দেয়। হামাস আর ইসরায়েলের চূড়ান্ত সম্মতির খবরে স্বস্তি আর খুশি ছড়িয়ে পড়ে মুহুর্মুহুর বোমায় তছনছ হওয়া গাজায়। ইসরায়েলের রাজধানী তেল আবিবে রাস্তায় নামেন উচ্ছ্বসিত ইসরায়েলিরাও। তবে প্রিয়জনকে অক্ষত না দেখা পর্যন্ত আশ্বস্ত হতে পারছেন না গাজায় জিম্মিদের স্বজনরা। কাতারের রাজধানী দোহায় সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, প্রাথমিকভাবে 6 সপ্তাহের যুদ্ধবিরতি হবে। এ সময় 33 জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। প্রথম ধাপের যুদ্ধবিরতি 116তম দিনের আগেই দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে। আলোচনা সফল হলে বাকি জিম্মিদের মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি আর গাজা থেকে ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণ প্রত্যাহারের রাস্তা খুলবে। এই যুদ্ধবিরতিকে নিজের কৃতিত্ব দাবি করে বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন, যুদ্ধবিরতির সুনির্দিষ্ট রূপরেখা 2024 সালে 31 মে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলে ধরেছিলেন। শপথ নিতে যাওয়া নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কৃতিত্ব নেয়ার সুযোগ না ছেড়ে ট্রুথ সোশ্যালে প্রতিক্রিয়া দিয়েছেন। গাজার আগ্রাসনের শুরুর দিকে মাত্র একবার 7 দিনের যুদ্ধবিরতি হয়েছিল, পরে একাধিক চেষ্টায়ও যুদ্ধবিরতি আর আলোর মুখ দেখেনি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।